বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও তা নির্মূলে বিগত সরকারের সফলতা বহির্বিশ্বে তুলে ধরতে মাঝে মধ্যেই জঙ্গি নাটক মঞ্চস্থ করতেন পতিত শেখ হাসিনা সরকার। প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা ছাত্র, মসজিদের ইমাম এবং ৫ ওয়াক্ত নামাজিদের মিথ্যা ষড়যন্ত্রমূলক নাশকতার মামলায় গ্রেপ্তার করে জঙ্গি তকমা দেয়া হতো আওয়ামী শাসনামলে। পতিত শেখ হাসিনার আমলে জঙ্গি বলতে বোঝানো হতো দাড়ি, টুপি ও নামাজিদের। এছাড়া যুবক বয়সে ভোরবেলা ঘুম থেকে ওঠা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, গানবাজনা অপছন্দ করা, অসৎ সঙ্গে না মিশে নিজের মতো থাকা সহ বিভিন্ন ইতিবাচক দিকগুলোকে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল সে সময়। প্রশাসন মাঠ পর্যায়ে এই লক্ষণগুলো শনাক্ত করে ধার্মিক মুসলমানদের জঙ্গি বলে গ্রেপ্তার করতেন। আর ধার্মিক মুসলমানদের সঙ্গে জঙ্গিবাদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা ও বিশ্বাসযোগ্য করে তুলতে বিদ্যাপীঠেও শিক্ষার্থীদেরও এমনটাই শেখানো হতো। আসলে জঙ্গিবাদের নিদর্শন হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে ধার্মিকতাকে, যে যত বেশি ধার্মিক হবে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং ধার্মিক মতবাদটা আসলে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তার আসলে জঙ্গিবাদে ঝুঁকে পড়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। মেইন পয়েন্ট জঙ্গিবাদের লক্ষণ যেটা, যে মানে একজন ব্যক্তি যদি সকালে উঠে নামাজ পড়ে বা সকালে উঠে কোনো কোরআন তেলাওয়াত করে অথবা উনি আজে বাজে কাজে যদি জড়িত না হন, উনি নিজেকে একটু সাইড করে রাখেন, উনি ধার্মিক হন, তাহলে উনার মধ্যে জঙ্গিবাদের বিস্তার হতে পারে। বাংলাদেশের জঙ্গিরা সবসময় নাটকীয়ভাবে জাতীয় নির্বাচনের আগে মাথা চাড়া দিত। জাতীয় নির্বাচনের আগে জঙ্গি নিধনের নাটক মঞ্চস্থ করে বহির্বিশ্বের নজরে পতিত সরকার প্রধান শেখ হাসিনা নিজের সফলতা তুলে ধরতেন। জঙ্গি নাটক মঞ্চস্থ করতে গিয়ে অসংখ্য নিরীহ মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো সে সময়। ইসলাম ধর্মের রীতিনীতিতে অটল থাকা মানুষদের গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো। জঙ্গি কার্যক্রম পরিচালনা অথবা নাশকতামূলক কার্যক্রম সংগঠনের পরিকল্পনা করার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের নিকট থেকে উদ্ধার দেখানো হতো অস্ত্র, গুলি, জিহাদি বই। গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযানে লালমনিরহাটের ভোটমারি এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সারা দেশে জঙ্গি নিধন করতে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি নাশকতা মামলার নথি আসে বাংলা এডিশনের ঠিকানায়। বাংলা এডিশনের অনুসন্ধানী দল GR ৩৭২/২০১৮ নম্বর মামলায় কারাবন্দী মানুষগুলোর পরিবারের সাথে কথা বললে নির্মম হৃদয় বিদারক ঘটনাগুলো বলতে থাকে ভুক্তভোগী পরিবারগুলো। ওই ৫ জনকে একসঙ্গে তুলে নিয়ে গেছে, এই আকিস কোম্পানি থেকে এই অবস্থায় নিয়ে গেছে। এখান থেকে নিয়ে গেছে 11:30টার সময়, আর ওরা দেখাইছে কেসে দেখাইছে রাত 12:30টার সময়। তাছাড়া ধরে নিয়ে গেলে কিভাবে মামলা দিয়েছে বাবা বলতে পারি না। GR ৩৭২/২০১৮ নম্বর মামলায় মোট ৫ জনকে আসামি করা হয়, যাদের সকলেই ২০১৮ সাল থেকে আজ অবধি কারাবন্দী আছেন। মামলার ১ ও ৪ নম্বর আসামি হাসান আলী ও আবু নাইম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বৃদ্ধ জাহাঙ্গীর আলমের ২ জন ছেলে কারাগারে বন্দী আছে ২০১৮ সাল থেকে। জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় আকিজ ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন তার 2 ছেলে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একই সাথে 2 ছেলেই মাদ্রাসার ছাত্র ছিলেন। আকিজের ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় তার ছেলে সহ এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে মামলায় ঘটনাস্থল দেখানো হয় মুশরাত মাদাতি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখান থেকে নিয়ে গেছে 11:30টার সময়, আর ওরা দেখাইছে কেসে দেখাইছে রাত 12:30টার সময়। এই আমাদের এইখানে স্কুল আছে, স্কুল দেখাইছে। আকিজ ফ্যাক্টরি থেকে যে সময় প্রশাসন এই মামলার আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন প্রত্যক্ষদর্শী একজন সাক্ষীর কথা জানায় জাহাঙ্গীর আলম। দুঃখু মিয়া নামের ওই ব্যক্তি এই মামলায় আদালতেও সাক্ষী দিয়েছেন। হওয়ার পরে সাক্ষী সত্য সাক্ষী দিছে। সাক্ষী যেটা ওরা বলছিল, সাক্ষী মিথ্যা বলেনি। সাক্ষী বলছে যে না, আমি এত মিথ্যা বলতে পারবো না, আমি যেটা দেখছি, আমি যেটা জানি, আমি সেটাই বলবো। এবং ওই ছেলেটা কিন্তু যখন ছেলেগুলো কোম্পানির থেকে বাইর করছে, ছেলেটা কিন্তু ওই রাস্তায় কোম্পানির সামনে দাঁড়িয়েছিল। ওনার সামন দিয়ে নিয়ে গেছে, উনি বলছে যে আমার সামন দিয়ে নিয়ে গেছে। তাদের পরনে লঙ্গি ছিল, কারো প্যান্ট ছিল, কারো গায়ে স্যান্ডোগেঞ্জি, কারো গায়ে শার্ট ছিল। মামলার ওই সাক্ষীর নাম দুঃখু মিয়া। তার কাছে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি ঘটনার বর্ণনা দেন। তার দেয়া তথ্য মতে আসামিদের গ্রেপ্তার করার সময় তাদের নিকট থেকে কিছুই উদ্ধার করা হয়নি। পিপি অফিস নিয়ে গেল, পিপি আকমল পিপি ছিল। ও আমাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা, মানে মিথ্যা কথা বলতে বলে, এগুলো আসামির ব্যাপারে বলবি জিহাদি বই পাইছিলাম, অস্ত্র পাইছি, গোলা বারুদ পাইছি, গান বা পাউডার পাইছি। আমি তো এগুলো কিছুই জানি না।
আমি এই বিষয়ে কিছুই জানি না, খালি শুধু দেখলাম যে ভোটমারি থেকে ছেলেগুলোকে নিয়ে চলে গেল। তারপরে তো এখানে আমাকে সাক্ষী টাক্ষী বানানো হইল না। বাসা থেকে আসার পর সন্ধ্যার সময় দেখি এই আসামি ছেলেগুলোকে যে ধরাইছিল, এখানে যে ছেলেগুলোকে ধরাইছিল আওয়ামী লীগের দোসর, এই বুলু সরকার, এই চোর, এই বেটা ছেলেগুলোকে যে ধরাইছে, আমি আসার পর সেটা বুঝলাম যে ছেলেকে ধরলো মনে করেন যে আকিজ কোম্পানিতে ভোট মারিতে, তার সাক্ষী ভোট হচ্ছে আমার উত্তরান কলেজ মোড়ে হাজরা নিয়ে। তবে দুখু মিয়া আদালতে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বলে বাংলা এডিশনের কাছে তথ্য আছে, যে কারণে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে দুখু মিয়ার কাছে জানতে চাইলে তিনি তার সাথে ঘটে যাওয়া আরেক অবিচারের কথা জানায় বাংলা এডিশনকে, যেটি শুনে মনে হয়েছে মিথ্যা ঘটনায় আসামি করে যাদের সাথে অবিচার করা হয়েছে তার থেকেও বেশি অবিচার করা হয়েছে দুখু মিয়ার সাথে। মিথ্যা সাক্ষী দিতে না চাওয়ায় তাকেও ৭৬ দিন কারাবন্দী রাখা হয়েছিল বলে জানান তিনি। এরপরে আমাকে আকমল বিবির কি করলো, মিথ্যা কথা বলতে গেল, বললাম না, এক এক করে 2টা হাজিরা আমার মিস করলো। পরে আমার নামে সাসওয়ারেন দিল, সাসওয়ারেন দেওয়াতে আমি পরে চলে গেলাম। পরে সে আবার আমাকে স্থানীয়ভাবে ওই কথাগুলো বলতে, আমি যখন সত্য কথা বলতে চাই আমাকে বারবার ঘুরি দেয়। তখন আমি বলি বাপরে, বারবার তো আমাকে খালি ঘুরি দিচ্ছে, এতে পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। তখন আকমল বিবির সাজানো কথা তার অফিসে আমি সবে বলছি যে আমি বলবো এগুলো ওখানে। বলার পর আমি যখন কোর্টে উঠছি, আল্লাহ পাক আমাকে মাথায় জ্ঞান দিছে। সে অপরাধী হোক আর যাই হোক, আমি তো দেখিনি তাকে চোখ দিয়ে, আমি দেখছি তাকে কর্মগত অবস্থা থেকে নিয়ে গেছি। আমি কোর্টে উঠি সব সত্যিটা বলে দিছি। এই সত্যি কথা বলাতে আমাকে ৭৬ দিন সে নির্মমভাবে অত্যাচার করে আমাকে জেল খাটা হয়েছে। জাহাঙ্গীর আলম ও সাক্ষী দুখু মেয়ার দেয়া তথ্য মতে এই মামলায় ৫ জন আসামিকে ভোটমারি আকিজ ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সঠিক কারণ সম্পর্কে জানতেন না উপস্থিত কেউই। ওই মামলায় কারাবন্দী অন্যান্য পরিবারের সদস্যদের সাথে কথা বলে টিম বাংলা এডিশন। মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে শফিউল ইসলাম সাদ্দাম নামের একজন ব্যক্তিকে। মামলার এফআইআরে সাদ্দামের বয়স দেখানো হয়েছে ২৪ বছর। তবে সাদ্দামের মায়ের সাথে কথা হলে তিনি জানান তার ছেলে ইবতেদায়ী মাদ্রাসায় ৭ম শ্রেণীর ছাত্র ছিলেন। তার বয়স ১৩-১৪ বছরের বেশি নয়। মাদ্রাসায় পড়ালেখা করার পাশাপাশি আকিজ ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে পরিবারের ব্যয় চালাতো সাদ্দাম। সাদ্দামের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দামের মা। বাবা কিছু জানি না, বাবা ছোট মানুষ, খালি কোম্পানি কাজ করছি আর খাইছি, কিছু জানি না বাবা। সোয়া মানুষ ক্লাস 7 সোয়া কোনো জানি না। ক্লাস 7-এ পড়তো? হ্যাঁ, এতে যাই মাদ্রাসা পড়ছি, আরবি বাংলা দুটিয়া, কিন্তু সকলে নামাজ পড়ছি। জাহাঙ্গীর আলমের 2 ছেলে হাসান আলী ও আবু নাইম এবং শফিউল ইসলাম সাদ্দাম, এরা সকলেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন বলে পরিবারের দেয়া তথ্য মতে জানা যায়। সেই সাথে সকলেই আকিজ ফ্যাক্টরিতে কাজ করে পরিবারের ব্যয় চালাতো। মামলার বাকি 2 জন আসামি আসমত আলী ও আলী হোসেনও এলাকায় নম্র, ভদ্র এবং ধার্মিক হিসেবে পরিচিত তাদের নিজ এলাকায়। মনে করো ভালো ব্যবহারও ভালো আসলো, কাজকামও ভালো আসলো। সবাই আজ মনে করো ফজরের আকপাকে উঠিয়ে মনে করো বিড়ির কাজে যায়। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, মাদ্রাসায় পড়তো, এটাই আমার মামার, আর কিছু আমি জানি না। এই মামলা ছাড়াও লালমনিরহাটের ওই উপজেলায় বেশ কিছু মানুষকে কথিত নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল 2018 সালের জাতীয় নির্বাচনের আগে। অনেককে গ্রেপ্তারের পর মধ্যযুগীয় সময়ের মতো নির্যাতন করে দোষ স্বীকার করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ আছে। নাশকতা ও অস্ত্র আইনের মামলায় দীর্ঘদিন কারাবন্দী থেকে জামিনে মুক্ত হয়েছেন মেহেদী সাদ্দাম সবুজ। তিনি নিজ এলাকায় পারিবারিক মসজিদের ইমামতি করতেন। তাকে জঙ্গি প্রমাণ করতে র্যাব বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে নির্মম নির্যাতন শেষে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে নাশকতা আইনে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমি হচ্ছি আমার পারিবারিক মসজিদের একজন ইমাম। নামাজ পড়ানোর জন্য যখন আমি আসতেছি, তো র্যাব আগেই আমার বাড়িতে অবস্থান করছে এবং আমার মাকে মানসিকভাবে টর্চার শুরু করছে এবং আমার শয়নকক্ষে এবং আমার ভাইদের শয়নকক্ষে আমাদের যত একাডেমিক লেভেলের বই রয়েছে সেই বইগুলোকে তারা তল্লাশি চালাচ্ছে। তো এক পর্যায়ে তারা তল্লাশি করে কোনো সন্দেহমূলক কোনো বই তারা পায়নি, কিন্তু আমার মাকে বারবার চার্জ করতেছে যে আপনার ছেলে এগুলোতে জড়িত, অমুক তমুক। তো আমি জানি না, কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যে আমাকে জানাবে। তো আমি যখন আমার বাজার খরচ নিয়ে আমার বাড়ির গেটে যখন আমি পা রাখি, তখনই তারা আমার হাতে হাত করা লাগায়, বলে যে তোমার নাম কি? তো আমি বলি যে আমার নাম হচ্ছে মেহেদী সাদ্দাম হোসেন সবুজ। তখন বলে যে স্যার আমরা পাইছি। তখন গাড়ি থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে প্রথমত আমার বড় ভাই এখানে প্রাইভেট, সামনে একটা বাসায় প্রাইভেট পড়ায়, মূলত আমার ভাইদেরকেও গ্রেপ্তার করা তাদের চিন্তাভাবনা ছিল। রংপুরের র্যাব 13 কার্যালয়ে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি এলাকায় আসার পর অনেক লোকের সামনে এটা বলছি, কিন্তু তারা বিশ্বাস করে না যে রংপুরেও কি আয়নাঘর আছে। কিন্তু আমি সেখানে থেকে আসছি এবং 24 ঘন্টা আমি সেখানে অবস্থান করছি, এবং এই 24 ঘন্টায় আমার উপর যে নির্যাতন, অমানবিক নির্যাতন করা হয়েছে, তো এটা আমার জীবনের সবচেয়ে বড় কালো রাত্রি বলা চলে এটা একটা।
কারণ আমার দীর্ঘ আয়ু যদি হয় 60 বছর, তো সেখান থেকে আপনি মাইনাস করে নিতে পারেন যে আমার 5 বছর সেখানে মাইনাস কি, তাহলে বুঝে নেন এক রাতেই আমাকে কি নির্যাতন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে বিভিন্ন সময় প্রশাসন নাশকতা ও অস্ত্র আইনে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন তাদের মধ্যে কেউই এলাকার চিহ্নিত সন্ত্রাস নয়। সকলেই মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্র এবং মসজিদের ইমাম। শান্তির ধর্ম ইসলামের সাথে আওয়ামী লীগের শত্রুতা কোথায় সেটার উত্তর অজানা। তবে এলাকার ধার্মিক মানুষদের নামের তালিকা করে দিতেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী শাসনামলের পুরোটা সময় জুড়ে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। আশিক আহমেদ, বাংলা এডিশন।